রামপুর নামের একটি ছোট্ট গ্রামে মাধবী তার দুই ছেলেকে নিয়ে থাকত। তার বড় ছেলের নাম ছিল অমন এবং ছোট ছেলের নাম আনন্দ। অমন ছিল খুব পরিশ্রমী একজন মজুর, যে দিন রাত মাঠে কাজ করত, আর আনন্দ একটি ভালো অফিসে চাকরি করত। কিছুদিন পর মাধবী তার দুই ছেলের বিয়ে দেয়। ছোট ছেলে আনন্দের বিয়ে হয় এক ধনী পরিবারের মেয়ের সঙ্গে, কিন্তু তার আচরণে অহংকার ছিল এবং সে বাড়ির কাজেও তেমন আগ্রহ দেখাত না। অন্যদিকে বড় ছেলে অমনের বিয়ে হয় এক গরিব ঘরের সাদাসিধে ও সংস্কারী মেয়ের সঙ্গে, যে মন দিয়ে সংসার সামলাত এবং সবার খেয়াল রাখত। তবুও ধনী বাড়ি থেকে আসার কারণে মাধবী ছোট ছেলের বউকে বেশি গুরুত্ব দিত এবং বড় ছেলের বউকে তেমন সম্মান দিত না। একদিন পূজা নিজের খাটে ঘুমিয়েছিল। ঠিক তখনই তার শাশুড়ি সেখানে এসে পড়ে। কইরে রাজরানী, কখন উঠবি বলতো? সকাল কটা বাজে খেয়াল আছে? সূর্য মাথার উপর উঠে গেছে, সেটা কি দেখতে পাচ্ছিস না? সংসারের কাজ কে করবে বলতো? এখনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস। এভাবে শুয়ে থাকলে সংসারের কাজ কে করবে? একটু শুনি তো। মা, কাল রাত থেকে শরীরটা খুব খারাপ, আর সকাল থেকে অসহ্য মাথা ব্যথা শুরু হয়েছে, তাই কিছুই ভালো লাগছে না, তাই একটু শুয়েছিলাম মা। এভাবে শুয়ে থাকলে সংসারের কাজ কে করবে? একটু শুনি তো। মা, আজকের জন্য একটু ঈশাকে বলবেন যেন সে বাড়ির কাজগুলো করে নেয়। আমার মাথাটা খুব ব্যথা করছে, একটু ব্যথা কমলে আমি গিয়ে ওকে সাহায্য করব। इसी दौरान छोटी बहू वहां पर आ जाती है। কি বলছো দিদি? আমি বাড়ির কাজ করব? না না, আমি এসব করতে পারবো না। আর আমি যখন আমার বাড়িতে ছিলুম তখন আমার জন্য অনেক কাজের লোক ছিল, আমাকে একটা কাজও করতে হয়নি। আর আমি এখানে সব কাজ করব? দেখুন মা, আমি এসব পারবো না। না না বৌমা, তোমাকে কোনো কাজ করতে হবে না। আর ওই পোড়ামুখীর কথা একদম শুনবে না। এই শুনছিস? তাড়াতাড়ি উঠ আর বাড়ির সব কাজ করো। তোর বাপ এখানে তোর জন্য 10টা চাকর রাখেনি যে সবাই তোর কাজ করে দিবে? যা, সব কাজ কর। মা, আমার কিছু নোংরা কাপড় আছে, সেগুলো ধুতে হবে। আপনি একটু দিদিকে বলবেন না? যদি সে এগুলো ধুয়ে দেয় তাহলে খুব ভালো হয়। আরে ছোট বৌমা, তুমি একদম চিন্তা করো না, তোমার সব কাজ বড় বৌমাই করবে। বড় বৌমা, তাড়াতাড়ি ওঠ আর বাসি কাজ সেরে পুকুর থেকে তাড়াতাড়ি কাপড় ধুয়ে নিয়ে আয়। তারপর রান্না করো, তোমার শ্বশুর দুপুরে খাবে। सबकी बातें सुनकर पूजा दुखी होकर वहां से चली जाती है और फिर वो घर के सारे काम करने लगती है। মা, আমার বাড়ি থেকে আপনাদের সবার জন্য কেনাকাটা করা হয়েছে, তাই আমরা পরশু সেগুলো আনতে যাব। আরে বৌমা, আবার কেনাকাটার কি দরকার ছিল মা? তোমার মা বাবা তো আমাদের জন্য অনেক কিছুই করেন, তাহলে আবার কেন কিনতে গেলেন? আর একদিকে আমার বড় বৌমা, যাকে একেবারে গরিব বাড়ির মেয়ে এনে বিয়ে করিয়েছি, তার বাড়ি থেকে তো 4 আনা জিনিসও আসে না। আরে মা, আপনার বড় বউয়ের বাপের বাড়িতে তো ঠিকমতো খাওয়া দাওয়াও জোটে না, তারা আবার আপনাদের জন্য কি পাঠাবে? আপনি সেই আশা ছেড়ে দিন। আরে মা, ওর কথা ছেড়ে দাও। ও খাক মরুক বা বাঁচুক, সেটা দেখার দরকার নেই। চলো মা, আমি তোমাকে খাইয়ে দিই। মা, তাহলে বড় বউকেও ডেকে নিন, তাহলে সেও খেয়ে নেবে। তার চিন্তা করার কোনো দরকার নেই, সে তো না খেয়েও দিন কাটিয়ে দিতে পারে। গরিব মানুষের প্রাণ যেন মাছের মতো, যতই কষ্ট হোক বেঁচেই থাকে। চলো, আর দেরি করো না, তাড়াতাড়ি খেয়ে নাও। দুপুরে পূজা বাড়ির সব কাজ শেষ করে নিজের বিছানায় বসে একটু ঝিমুনি নিচ্ছিল। সারাদিন কাজ করে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তখনই সেখানে অমন ক্ষেত থেকে এসে যায়। কি হলো স্ত্রী, খাওয়া দাওয়া করেছো? না গো, এখনো আমি খাইনি। তুমি যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আরে স্ত্রী, আমি তোমাকে কতবার বলেছি এত দেরি পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে না। তোমাকে কতবার বলেছি আগে খেয়ে নিতে, তাহলে তুমি খাও না কেন? বাড়ির সবাই ঈশাকে খুব ভালোবাসে, তাই সবাই তাকে খেতে ডাকে। কিন্তু আমি সারাদিন এত কাজ করি, সবার এত কাজ করে দিই, তবুও আমাকে একবারও কেউ খেতে ডাকে না। আমি জানি আমি খুব গরিব পরিবারের মেয়ে, আমার বাবারও তেমন আর্থিক অবস্থা ভালো নয়।
কিন্তু আমার বিয়ের সময় বাবা তার সামর্থ্য অনুযায়ী আমাকে সব দিয়েছেন। কিন্তু ঈশার বাড়ির লোকেরা খুব ধনী, তাই তাকে অনেক কিছু দিয়েছে। এত কাজ করার পরেও আমি কারো মন জিততে পারি না। ঈশা ধনী বাড়ির মেয়ে বলে তাকে কোনো কাজ করতে দেয় না, সব কাজ আমাকেই করতে হয়। তাই সবাই তাকে মাথায় তুলে রাখে। আমি জানি মা তোমার সঙ্গে এমন আচরণ করলে আমারও খুব কষ্ট হয়, কিন্তু বলো আমি কি করব? আমার তো হাত পা বাঁধা, কারণ আমারও এমন আর্থিক অবস্থা নেই যে তোমাকে কিছু সুখ দিতে পারি। না গো, আমার তোমার কাছ থেকে কিছুই দরকার নেই। তুমি আমার পাশে আছো, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। একদিন যখন দুই বউ একসাথে বাড়ির আঙিনায় বসে পাশে পাশে কথা বলছিল, তখনই সেখানে তাদের শাশুড়ি মাধবী এসে যায়। এই বড় বৌমা, দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল আর এখনো কাউকে চা দিলি না? চা বানানোর জন্য কি তোকে নিমন্ত্রণ করতে হবে? মা, আমি তো সব সময় সকাল থেকে রাত পর্যন্ত একাই বাড়ির সব কাজ করি। তাহলে আপনি ঈশাকে কেন বলেন না? সে তো বাড়ির এক দুটো কাজে আমাকে সাহায্য করতে পারে। কি বলছো দিদি? আমি বাড়ির কাজ করব? তাহলে তুমি এই বাড়িতে কি জন্য আছো? এই বড় বৌমা, আজকাল খুব বেশি মুখে মুখে কথা বলছিস। যা করতে বলা হচ্ছে সেটা কর। যা, চা বানিয়ে নিয়ে আয়। আর ছোট বৌমা কোনো কাজ করবে না। জানিস সে কোন বাড়ির মেয়ে? তোর মতো গরিব বাড়ির মেয়ে নয়। যা, চা করে নিয়ে আয়। পূজা তর্ক না করে দুঃখ নিয়ে সেখান থেকে চলে যায় এবং বাড়ির কাজ করতে শুরু করে। দেখলে, যাকে তুমি এতদিন পছন্দ করোনি আজ সেই তোমার প্রাণ বাঁচিয়েছে। আর যাকে তুমি এত মাথায় তুলে রেখেছিলে সে তোমাকে ছেড়ে চলে গেছে। বাহ, আমি তো বলেছিলাম তুমি মানুষ চিনতে পারোনি, আজ তার প্রমাণ পেয়ে গেলে। হ্যাঁ গো, আমি তো প্রমাণ পেয়ে গেছি। আমি দুই বউকে দুই চোখে দেখতাম। তার বাপ এত ধনী বলে আমি তাকে মাথায় তুলে রাখতাম। আর আমার বড় বৌমা এত গরিব, তাকে আমি কত অপমান করে রেছি। কিন্তু আমার বড় বৌমার মন কত বড়। তুমি এতদিন পরে হলেও তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক বড় কথা। তোমার চোখ খুলেছে, এটাই সবচেয়ে বড় বিষয়। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একদিন পূজা নদীতে কাপড় ধুতে যায়। পূজা যখন সেখান থেকে কাপড় ধুয়ে বাড়ি ফিরতে যাচ্ছিল, তখনই তার দেখা হয়ে যায় চম্পার সঙ্গে। আরে পূজা দিদি, বাড়িতে রান্না হয়েছে কি? না গো দিদি, এখনো রান্না বসাইনি। এই কাপড়গুলো ধুয়ে বাড়ি গিয়ে তারপর রান্না বসাবো। আচ্ছা, একটা কথা বলি, আপনার ছোট যা তো আছেন তাই না? তিনি কি বাড়িতে কাজ করেন না? বাড়ির সব কাজ তো আপনিই করেন। আর আপনার শাশুড়িও কখনো ছোট বউকে কাজ করতে বলেন না, বরং গ্রামের সবার সামনে তারই প্রশংসা করে যান। পূজা বুঝতে পারে যে তার জন্য তার শ্বশুরবাড়িতে কারোই কোনো ভালোবাসা নেই, আর সে চুপ হয়ে যায়। আচ্ছা দিদি, আমি এখন যাই। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। এই কাপড়গুলো ধুয়ে আমাকে আবার রান্না বসাতে হবে। ঠিক আছে, আমি আসছি। এই বলে পূজা সেখান থেকে চলে যায়। পূজা যখন বাড়ি যায় তখন সে দেখে যে তার শাশুড়ি তার জন্য অপেক্ষা করছে। কিরে পোড়ামুখী, এখন আসার সময় হলো? কবে গেছিলি পুকুরে কাপড় ধুতে আর আসার নামই নেই? কাপড় ধুতে গিয়ে কি আড্ডা মারছিলি? নিশ্চয়ই কারো কাছে আমাদের বদনাম করছিলি। মা, আমি কারো কাছে আপনার কোনো খারাপ কথা বলিনি। এত কাপড় ধুতে ধুতে একটু দেরি হয়ে গেছে মা। সকাল পেরিয়ে দুপুর হতে চলেছে, এখনো তুই কোনো রান্না করিসনি? তাহলে কখন করবি? মা, আমি একা হাতে সংসারের সব কাজ সামলাচ্ছি, তাই একটু দেরি হয়ে গেছে। আমি এখন কাপড় শুকিয়ে রান্না বসাতে যাচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। সব সময় মুখে মুখে কথা লাগিয়েই থাকে, কিছু বললেই তার জবাব দিতে থাকে। মা বাপ কি কিছু শিখিয়ে পাঠায়নি? মা, আপনি এমন কথা কেন বলছেন? আর আমি কি ভুল বলেছি? আমি তো বলেছি যে আমি এখন রান্না করতে যাচ্ছি। তাহলে আমার মা বাবাকে এর মধ্যে কেন টানছেন? তুমি বেশি তর্ক করো না, আর এখন তাড়াতাড়ি যাও এবং সবার জন্য রান্না করো। পূজা আর কোনো তর্ক না করে রান্না করতে চলে যায়। এই শুনছো, আমি আর এখানে থাকতে পারবো না। আমি ভাবছি আমরা এখান থেকে চলে যাব।
আর এখানে থেকে কি লাভ বলো? আমার এখানে একদম ভালো লাগছে না। কেন স্ত্রী, আবার তোমার কি হলো? আর আমরা এখান থেকে কোথায় যাব সেটা তো বলো। শোনো, আমার বাবা বলেছেন আমাকে একটা ফ্ল্যাট কিনে দেবেন, তাই আমরা ভাবছি আমরা সেখানেই চলে যাব। আর এখানে থেকে লাভ কি? এখানে তো কোনো সুখ সুবিধা নেই। আরে কি বলছো স্ত্রী, সত্যি? আমার শ্বশুরমশাই আমাদের একটা ফ্ল্যাট কিনে দেবেন? এটা তো খুব ভালো খবর। এটাই যদি হয় তাহলে আমরা কাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ গো, তাই তো বলছি। চলো আমরা সেখানেই চলে যাই। কিন্তু স্ত্রী, আমরা যদি সেখানে চলে যাই তাহলে এখানে দাদা ভাবি আর মা বাবা আছেন, তাদের কি সঙ্গে নিয়ে যাব? না, আমাদের সঙ্গে তোমার বুড়ো মা বাবা আর তোমার দাদা ভাবিকে নিয়ে যেতে পারবো না। আর যদি তুমি তাদের ছাড়া থাকতে না পারো তাহলে তুমি তাদের সঙ্গেই থাকো। আমি আর এখানে থাকবো না, আমি সেখানেই চলে যাব। আরে ঈশা, আমি এসব ভালোভাবে বুঝতে পেরেছি। এখন এইসব কথা ছেড়ে দাও, এগুলো মা, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ বৌমা, বলো কি কথা? মা, আমরা আর এখানে থাকবো না। আমি আপনার ছেলেকে নিয়ে শহরে চলে যাচ্ছি। আমার এখন শরীর খারাপ, আর তোমরা আমাকে ছেড়ে শহরে চলে যাচ্ছ? বাবা, এমন করিস না। মা, আমরা আর এখানে থাকব না। আমি ঈশার সাথে শহরে চলে যাচ্ছি, আর আমারও এখান থেকে আসা যাওয়ায় অনেক দেরি হয়। তাই এখন থেকে আমি শহরেই থাকব এবং সেখান থেকেই কাজ করব। কিন্তু বাবা, আমার অপারেশনের জন্য 1,00,000 টাকার দরকার, কিন্তু এত টাকা তো এখন বাড়িতে নেই। হায় রে। মা দেখুন, আমাদের আর কোনো উপায় নেই। আর আপনার ছেলের অফিস যেতে একটু অসুবিধা না হয়, তাই আমার বাবা সেখানে আমাদের জন্য একটা নতুন ফ্ল্যাট কিনে দিয়েছেন। তাই আমরা সেখানেই যাচ্ছি। আর তাছাড়া ভাবি তো এখানে আছেই, সে আপনার দেখাশোনা করে আপনাকে সুস্থ করে তুলবে। এই কথা বলে তারা দুজন সেখান থেকে চলে যায়। মা, আপনি টাকার জন্য একদম চিন্তা করবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। আমার বিয়ের সময় আমার মা বাবা যে গয়নাগুলো দিয়েছিলেন সেগুলো বেচে আমি আপনার চিকিৎসা করাবো। শোনো, আমার যে গয়নাগুলো আছে সেগুলো নিয়ে কাল সকালে তুমি সোনার দোকানে যাবে। সেখানে গিয়ে সেগুলো বেচে দিও, আর যত টাকা পাবে নিয়ে চলে এসো। জানি না 1,00,000 টাকা হবে কিনা, কিন্তু কিছু তো হবে। যা পাবে নিয়ে এসো। আরে স্ত্রী, তুমিও চিন্তা করো না। আর আমাদের কাছে কিছু টাকা তো আছেই, আর গয়না বেচে যে টাকা হবে তা দিয়ে আমরা মায়ের চিকিৎসা করাবো। আর যদি কম পড়ে তাহলে আমরা কারো কাছ থেকে ধার নেব। হ্যাঁ গো, তুমি ঠিকই বলছো। আর শোনো, কাল সাবধানে গয়নাগুলো নিয়ে যেও। আরে হ্যাঁ হ্যাঁ স্ত্রী, তুমি এত ভাবো না। আমি কাল সাবধানে ওই গয়নাগুলো নিয়ে যাব। দেখলে, যাকে তুমি এতদিন পছন্দ করনি আজ সেই তোমার প্রাণ বাঁচিয়েছে। আর যাকে তুমি এত মাথায় তুলে রেখেছিলে সে তোমাকে ছেড়ে চলে গেছে। বাহ, আমি তো বলেছিলাম তুমি মানুষ চিনতে পারোনি, আজ তার প্রমাণ পেয়ে গেলে। হ্যাঁ গো, আমি তো প্রমাণ পেয়ে গেছি। আমি 2 বউকে 2 চোখে দেখতাম। তার বাপ এত ধনী বলে আমি তাকে মাথায় তুলে রাখতাম, আর আমার বড় বৌমা এত গরিব, তাকে আমি কত অপমান করে রেছি। কিন্তু আমার বড় বৌমার মন কত বড়। তুমি এতদিন পরে হলেও তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক বড় কথা। তোমার চোখ খুলেছে, এটাই সবচেয়ে বড় বিষয়। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পূজা নিজের সব গয়না বিক্রি করে যে টাকা জোগাড় করে সেই টাকা দিয়েই তার শাশুড়ির চিকিৎসা করায়। আর অল্প কিছু দিনের মধ্যেই তার চিকিৎসা শুরু হয়ে যায়। একদিন পূজা আর অমন ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু, আমার মা এখন কেমন আছে? তিনি কি ঠিক হয়ে যাবেন না? চিন্তার কোনো দরকার নেই, আপনার মা পুরোপুরি ঠিক হয়ে যাবেন। আপনারা কয়েকদিনের মধ্যেই তাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। মা, আজ তুমি আমার জন্য যা করেছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তুমি আমাকে নতুন জীবন দিয়েছ।
আমি তোমাকে এত অবহেলা করেছি, এত অপমান করেছি, তবুও তুমি তোমার সোনার গয়না বেচে আমার চিকিৎসা করিয়েছ আর আমাকে সুস্থ করেছ মা। মা, এসব পুরনো কথা এখন আর তুলবেন না। আপনার শরীর খারাপ, একটু বিশ্রাম নিন। আপনাকে সুস্থ হতে হবে। আমি এখনই গিয়ে রান্না করে দিচ্ছি। আজ কাঁচা কলা দিয়ে মাছের পাতলা ঝোল বানাবো। দেখবেন আপনার খুব ভালো লাগবে মা। মাধবী যাকে সবচেয়ে বেশি ভালোবাসত, সেই বউই আজ তার কঠিন সময় তাকে ছেড়ে চলে গেল। কিন্তু যাকে সে গরিব ঘরের বলে সবসময় অপমান করত, সেই আজ নিজের গয়না বেচে তার জীবন বাঁচাল। মনে রাখবেন, বড় মানুষ টাকা দিয়ে নয়, বড় মন দিয়ে হয়।